আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আল আমিন, প্রভাষক হিসাব বিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে পড়াচ্ছি। ইতোপূর্বে এই বিষয়ে আরও 4টি ক্লাস নেওয়া হয়েছিল। আজ পঞ্চম পার্ট। আজ আমি এখানে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কতিপয় গুরুত্বপূর্ণ দফার ব্যাখ্যা দিব। অর্থাৎ এমন কিছু এন্ট্রি আছে যেগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এর সৃজনশীল অঙ্ক করতে গেলে কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়। অর্থাৎ এই এন্ট্রিগুলো কোথায় যাবে এ বিষয়ে আমরা দ্বিধায় ভুগি। তাই এই এন্ট্রিগুলো মূলত ব্যাখ্যা দেওয়ার জন্যই আজকের এই ক্লাস। এর মধ্যে আমরা এই এন্ট্রিগুলোকে মূলত কয়েকটি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে হিসাব বা দফাগুলো আসে এগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এই লেনদেনগুলোকে দুভাগে ভাগ করতে পারি। একটি হলো মূলধন জাতীয় এবং আরেকটি হলো মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেন যেগুলো দীর্ঘমেয়াদী, অর্থাৎ যার সুবিধা একাধিক বছর ভোগ করা যায়, 1 বছরের উপরের যে কোনো সময়ের জন্য। এবং মুনাফা জাতীয় হলো যেসব লেনদেনের সুবিধা 1 বছরের মধ্যেই শেষ হয়ে যায়। মূলধন জাতীয় লেনদেন কোনগুলো, যেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এর মধ্যে মূলধন জাতীয়ের মধ্যে আছে অনুদান, উইলকৃত ধন সম্পদ, আজীবন সভ্যের চাঁদা, স্থায়ী সম্পদ বিক্রয় এবং বিশেষ তহবিল। এবং মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে রয়েছে চাঁদা, ভর্তি ফি বা প্রবেশ ফি, হল ভাড়া, লকার ভাড়া এবং চারণ কর। এখন আমরা আলোচনায় আসি। সবার শুরুতে ছিল অনুদান। অনুদান একটি মূলধন জাতীয় লেনদেন। এই অনুদানকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি। কিছু আছে নিয়মিত অনুদান এবং কিছু আছে অনিয়মিত অনুদান। নিয়মিত যে অনুদানগুলো আছে এগুলো আয় ব্যয় বিবরণীর আয়ের পাশে বসবে। অর্থাৎ এই নিয়মিত অনুদান এগুলো সমন্বয়ের মধ্যে লেখা থাকবে যে অনুদানের এত অংশ মুনাফা জাতীয়। অর্থাৎ তখন বোঝা যাবে যে অনুদানের অর্থাৎ পার্সেন্টেজ দেওয়া থাকবে, অনুদানের 40% বা 50% নিয়মিত অথবা মুনাফা জাতীয়। তখন সেই অনুদানের ওই অংশটুকু আমরা আয় ব্যয় বিবরণীর আয়ের পাশে লিখব। অনিয়মিত অনুদান আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। কি? এর মধ্যে দুটি হলো বিশেষ উদ্দেশ্যবিহীন অনুদান এবং বিশেষ উদ্দেশ্যে অনুদান। অর্থাৎ যে অনুদান মূলত উদ্দেশ্য ছাড়াই দেয়া হবে, প্রতিষ্ঠানকে অনুদান হিসেবে দিবে, সেগুলোকে বলা হবে উদ্দেশ্যবিহীন বিশেষ অনুদান। আর কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যে অনুদানগুলো দিবে সেগুলোকে বলা হবে বিশেষ উদ্দেশ্যে অনুদান। উদ্দেশ্যবিহীন যে অনুদান সেগুলো মূলধন তহবিলের সাথে যোগ করে দেখাতে হবে। আর বিশেষ উদ্দেশ্যে যে অনুদান সেগুলো আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের পাশে সংশ্লিষ্ট তহবিল নামে বসবে। এগুলো আমি সংক্ষেপে এখানে লিখলাম। ব্যাখ্যায় আসি। অনুদানের মধ্যে এগুলাকে আমরা সংজ্ঞা আকারে বলতে গেলে কি বলতে পারি? বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে নিয়মিত অথবা এককালীন যে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া যায় তাকে অনুদান অথবা দান বলা হয়। এই দান মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় উভয়ই হতে পারে, যেটা আমি এর আগের অংশে ছকে দেখিয়েছি। অনুদানকে আমরা 2টি অংশে ভাগ করতে পারি, এর আগেই বলেছি। একটি হলো নিয়মিত অনুদান বা দানের যে অংশ নিয়মিত পাওয়া যায় তাকে নিয়মিত অনুদান বলে। এ দান নিয়মিত পাওয়া যায় বিধায় আমরা এটাকে রাজস্ব বা মুনাফা হিসেবে বিবেচনা করে মুনাফা জাতীয় আয় ধরা হবে। তাই এটি আয় ব্যয় বিবরণীর আয়ের পাশে লিপিবদ্ধ করতে হবে। অনিয়মিত অনুদান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে এককালীন যে অর্থের আগমন ঘটে তাকে অনিয়মিত অনুদান বলা হয়। এই অনুদান 2 ধরনের হতে পারে, যথা বিশেষ উদ্দেশ্যে প্রাপ্ত অনুদান
অব্যবসায়ী প্রতিষ্ঠানকে দাতা কর্তৃক কোনো বিশেষ উদ্দেশ্যে এককালীন যে অর্থ দান করে তাকে বিশেষ উদ্দেশ্যে প্রাপ্ত অনুদান বলে। এই অনুদান যে উদ্দেশ্য নিয়ে দান করা হয় সেই খাতেই ব্যয় করতে হবে। যেমন উন্নয়ন তহবিল, কল্যাণ তহবিল, বৃত্তি তহবিল, বিভিন্ন অনুদান থাকতে পারে। এ ধরনের দানকে আর্থিক অবস্থার বিবরণীর দায়ের পাশে উক্ত তহবিলের নামে লিপিবদ্ধ করতে হবে। উদ্দেশ্যবিহীন প্রাপ্ত অনুদান, দাতা কর্তৃক প্রতিষ্ঠানকে উদ্দেশ্য ছাড়াই এককালীন যে দান করবে সেই দানকে বলা হবে উদ্দেশ্যবিহীন প্রাপ্ত অনুদান। এটা যে কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। এই সকল দান আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন তহবিলের সাথে যোগ করে দেখাতে হবে। যেমন রাষ্ট্রপতির অনুদান, এখানে লেখা নেই এটি কোন কাজে ব্যয় হবে। প্রধানমন্ত্রীর অনুদান, লেখা নেই কোন কাজে ব্যয় হবে, তাই এটি যে কোনো প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। এরপর উইলকৃত ধন সম্পদ, এটিও একটি মূলধন জাতীয় লেনদেন। এটি প্রাপ্তির পাশে দেয়া থাকে। সমাজের মহৎ এবং দানশীল ব্যক্তিবর্গের নিকট থেকে স্বেচ্ছায় অব্যবসায়ী প্রতিষ্ঠানকে যে সম্পত্তি উইল করে দেয়া হয় তাকে উইলকৃত ধন সম্পদ বলে। এটি একটি অনিয়মিত আয় বলে আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন তহবিলের সাথে যোগ করতে হয়। তবে এই সম্পত্তি কোনো বিশেষ উদ্দেশ্যে পাওয়া গেলে তা মূলধন তহবিলের সাথে যোগ না করে সংশ্লিষ্ট তহবিলের নামে দায়ের পাশে দেখাতে হবে, অর্থাৎ অনুদানের মতোই। অন্যদিকে আজীবন সভ্যের চাঁদা, অব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনো সদস্য যদি স্বেচ্ছা প্রণোদিত হয়ে মাসিক বা বার্ষিক চাঁদা দেওয়ার পরিবর্তে এককালীন সারা জীবনের জন্য যে চাঁদা দেন তাকে আজীবন সভ্যের চাঁদা বলে। অর্থাৎ আজীবন সভ্যের চাঁদার যে সদস্য থাকেন তারা এককালীন অর্থদান করেন এবং সারা জীবনের জন্য ওই অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্য হিসেবে বিবেচিত হন। আজীবন সভ্যের চাঁদা সাধারণত মূলধন তহবিলের সাথে যোগ করে দেখাতে হয়। তবে এখানে খেয়াল রাখার বিষয়, আজীবন সভ্যের সদস্য যতদিন জীবিত থাকবেন ততদিন এ চাঁদাকে মূলধন তহবিলের সাথে যোগ করে দেখাতে হবে। তবে কেউ যদি এর মধ্যে মৃত্যুবরণ করেন, অর্থাৎ আমরা যে বছরের অঙ্ক করছি সেই বছর কেউ যদি মৃত্যুবরণ করেন, তবে সেই মৃত্যুবরণকারী ব্যক্তিদের আমরা চলতি বছরের মুনাফা জাতীয় আয় ধরে আয় ব্যয় বিবরণীর আয়ের পাশে দেখাবো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আজীবন সভ্যের সদস্য আছেন 25 জন, যাদের প্রত্যেকের চাঁদার পরিমাণ ছিল 1000 টাকা করে, তাহলে 25,000 টাকা সাধারণত এটি মূলধন তহবিলের সাথে যোগ করে দেখাতে হবে। কিন্তু কোনো একটি অঙ্ক করতে গিয়ে দেখা গেল সমন্বয়ে বলা আছে আজীবন সভ্যের সদস্য এবছর 5 জন মৃত্যুবরণ করেছে, তার মানে 5 জনের 5,000 টাকা এটাকে মুনাফা জাতীয় ধরে আয় ব্যয় বিবরণীর আয়ের পাশে দেখাতে হবে এবং বাকি 20,000 টাকা মূলধন তহবিলের সাথে আজীবন সভ্যের চাঁদার নামে যোগ করতে হবে। এরপর স্থায়ী সম্পদ বিক্রয়। স্থায়ী সম্পদ বিক্রয় একটি মূলধন জাতীয় প্রাপ্তি হলেও আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে না দেখিয়ে স্থায়ী সম্পত্তি থেকে বিয়োগ করে দেখাতে হবে। এটা হলো সিম্পল, প্রাপ্তির পাশে সরাসরি যা দেয়া আছে সেটি বিয়োগ করতে হবে। কিন্তু এমন কোনো তথ্য যদি থাকে, ধরা যাক স্থায়ী সম্পত্তি বিক্রয় করে পাওয়া গেছে 1000 টাকা, আবার ব্র্যাকেটে লেখা আছে যার ক্রয় মূল্য ছিল 1500 টাকা, তার মানে 1500 টাকার স্থায়ী সম্পদ বিক্রি করা হয়েছে 1000 টাকায়, তার মানে 500 টাকা এখানে ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা আয় ব্যয় বিবরণীর ব্যয়ের পাশে দেখাতে হবে, আর যদি লাভ হয় তবে আয় ব্যয় বিবরণীর আয়ের পাশে দেখাতে হবে। এরপর বিশেষ তহবিল। বিশেষ তহবিল বলতে এমন কিছু তহবিলকে বোঝায় যা মূলত আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে দেখানো হয়, যেমন ত্রাণ তহবিল, বৃত্তি তহবিল, কল্যাণ তহবিল ইত্যাদি বিভিন্ন নামে থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে এই সকল তহবিল যদি অন্য কোনো কাজ থাকে তবে এর সমাপনী জের শুধুমাত্র দায় পাশেই দেখাতে হবে, অর্থাৎ অন্য কাজগুলো সহ একবারে কাজ করতে হবে, কাজ করে একটি সমাপনী জের বের করতে হবে, সেটি দায় পাশে দেখাতে হবে, অন্য কোথাও আর যাবে না। উদাহরণস্বরূপ ত্রাণ তহবিল, এটার প্রারম্ভিক উদ্বৃত্ত সমন্বয়ে দেয়া আছে, প্রাপ্তির পাশে আবার ত্রাণ তহবিল হতে প্রাপ্তি এমনটা লেখা আছে, আবার ত্রাণ তহবিল হতে প্রদানের পাশে দেয়া আছে ত্রাণ তহবিল হতে দান করা হয়েছে। এখানে কয়েকটা বিষয়ের সমন্বয়ে আছে,
এই হিসেব অনুযায়ী আমাদেরকে এটার একটা জের বের করতে হবে। প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে প্রাপ্তিটা যোগ হবে, প্রদানটা বিয়োগ করে একটি সমাপনী জের বের হবে। এই কাজটা গণনার কাজে করতে হবে এবং সেই সমাপনী জের আমরা একবারই লিখব, সেটা দায়ের পাশে, আর্থিক অবস্থার বিবরণীর দায়ের পাশে। এইভাবে অন্যগুলোর কাজও করতে হবে। এখন আসি মুনাফা জাতীয় লেনদেন যেগুলো আছে। মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে চাঁদা। অমুনাফাভোগী প্রতিষ্ঠানের আয়ের একটি প্রধান উৎস হলো চাঁদা। এই চাঁদা নিয়মিত পাওয়া যায় বিধায় এটিকে মুনাফা জাতীয় আয় বলা হয়। তাই এটি আয় ব্যয় বিবরণীর আয়ের পাশে লিখতে হবে। ভর্তি ফি বা প্রবেশ ফি। অব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনো সদস্য ভর্তি হওয়ার সময় বা প্রবেশ করার সময় যে ফি প্রদান করে তাই ভর্তি ফি বা প্রবেশ ফি। সাধারণত এটি আয় ব্যয় বিবরণীর আয়ের পাশে লিখতে হয়, কিন্তু যদি সমন্বয়ে এমন কিছু লেখা থাকে ভর্তি ফিকে মূলধন জাতীয় ধরতে হবে, তবে এটিকে আর্থিক অবস্থার বিবরণীর দায়ের পাশে লিখতে হবে। সাধারণত এটি মুনাফা জাতীয় বিধায় আয় ব্যয় বিবরণীতে আসে। হল ভাড়া। প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধীন হল বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে যে নিয়মিত আয় করে তা হলো হল ভাড়া। এটি আয় ব্যয় বিবরণীর আয়ের পাশে দেখাতে হয়। লকার ভাড়া। অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্য বা বাইরের ব্যক্তিবর্গের নিকট লকার ভাড়া দিয়ে যে আয় করেন তাই হচ্ছে লকার ভাড়া। এটি আয় ব্যয় বিবরণীর আয় পাশে দেখাতে হবে। চারণ কর। প্রতিষ্ঠানের নিজস্ব ভূমিতে পশু বিচরণ করার জন্য প্রতিষ্ঠান যে অর্থ আদায় করে তাই চারণ কর। এটি নিয়মিত আয় বিধায় আয় ব্যয় বিবরণীর আয়ের পাশে দেখাতে হবে। আজকের আলোচনা এতটুকুই। আমরা যে অংশটুকু আলোচনা করা হলো এগুলা ভালো করে পড়ব এবং তোমাদের বাড়ির কাজ দেয়া হলো প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় গুরুত্বপূর্ণ দফাগুলো ভালো করে অনুশীলন করবে এবং খাতায় লিপিবদ্ধ করবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো সবাই।